কার্যত দেখা যাচ্ছে জম্মু কাশ্মীর এবং হরিয়ানার রেজাল্ট বিজেপিকে অক্সিজেন দিচ্ছে কার্যত। লোকসভা ভোটের পর যেভাবে দেখা যাচ্ছিল যে বিজেপি 400 পার করতে পারেনি, এরকমই সবাই বলছিলেন আবকি বার 400 পার কোথায় গেল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি যে ফল করছেন সবাই ভাবতে পারছে না। কার্যত দেখা যাচ্ছে হরিয়ানায় বিজেপি ক্ষমতায় আসবে, এটা এক্সিট পুলকে, সমস্ত এক্সিট পুলের রিপোর্টকে মিথ্যে করে রীতিমতো হরিয়ানায় বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে, এমনকি জম্মু কাশ্মীরেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, স্যারের সঙ্গে কথা বলবো। স্যার, এই মুহূর্তে চমকপ্রদ রেজাল্ট বিজেপির, সমস্ত এক্সিট পুল একদম ফেল করে দিয়েছে কার্যত। দেখো, প্রায় 8-9টা ওপিনিয়ন পোল ছিল যে হরিয়ানায় সরকার পরিবর্তন হচ্ছে। একইভাবে এক্সিট পোল প্রায় সবাই দেখিয়েছিল যে হরিয়ানাতে বিজেপি ধরাশায়ী হবে, এবং শুরুতে মানে এরকমই রেজাল্ট আসছিল। কিন্তু মানে কার্যত সবাইকে অবাক করে দিয়ে সমস্ত ওপিনিয়ন এক্সিট পোলকে ব্যর্থ প্রমাণিত করে হরিয়ানায় যদি তৃতীয়বার বিজেপি সরকার হয়, বা যেটা সম্ভাবনাই এই মুহূর্তে সবচেয়ে বেশি, ফলে আমার মনে হয় যে নরেন্দ্র মোদীর কাছে এটা কিন্তু একটা বড় ধরনের মানে ক্ষত নির্মাণ করা। অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে যখন সবাই মনে করেছিল বড় ব্যবধানে নরেন্দ্র মোদী ক্ষমতায় তৃতীয়বারের জন্য আসবেন, শেষ পর্যন্ত সেটা হয়নি। একক সংখ্যাগরিষ্ঠতা পাননি তিনি। তিনি একদিকে চন্দ্রবাবু নাইডুর, আরেকদিকে আরেকদিকে জেডিইউ, তাদের সহযোগিতায়, অর্থাৎ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সহযোগিতায় সরকার গঠন করতে হয়েছিল, এবং অনেকেই মনে করেছিলেন একটা নড়বড়ে সরকার হবে। এই সরকারের আয়ু কতদিন হবে? নরেন্দ্র মোদী কিন্তু এই যে রেজাল্ট দুটো বিধানসভা কেন্দ্রের বিধানসভায় হচ্ছে, অর্থাৎ হরিয়ানাতে যদি তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় আসছেন, আর জম্মু কাশ্মীরে যে রেজাল্ট তাদের প্রত্যাশা মতনই হচ্ছে, কারণ জম্মুতে বেশিরভাগ সিটেই কিন্তু বিজেপি এগিয়ে আছে। ফলে নরেন্দ্র মোদী অক্সিজেন পাবেন। কেন্দ্রের যে সরকার চলছে সেই সরকার, এনডিএ সরকারের স্থায়িত্ব বাড়বে, এবং অনেকেই প্রশ্ন করেছিলেন এই সরকার আর কতদিন চলবে। কিন্তু এই হরিয়ানার জয় নরেন্দ্র মোদীকে অনেক শক্তিশালী করবে, এবং একই সাথে তোমায় বলছি যে বিজেপির সরকার যে কেন্দ্রে চলছে তার স্থায়িত্ব কিন্তু এর মাধ্যমে প্রতিষ্ঠা পাবে। একেবারে দেখো, আগামী কয়েক মাসের মধ্যেই নির্বাচন আছে, মহারাষ্ট্রের নির্বাচন আছে, ঝাড়খণ্ডের নির্বাচন আছে, এবং একই সাথে তোমাকে বলতে চাই তার পরের বছর অর্থাৎ 2025-এ বিহারের নির্বাচন আছে। তিনটে ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে মনে করা হচ্ছিল যে বিজেপি মানে এগুলোতে ধরাশায়ী হতে পারে, কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তো বটেই, নেতৃত্ব কিন্তু তারা নতুন অক্সিজেন পেলেন, নতুন শক্তি পেলেন, তাদের নতুন একটা মানে উৎসাহ হবে, নতুন উৎসাহ উমাং সাথে তারা কিন্তু মানে এই আগামী যে মহারাষ্ট্রের নির্বাচন আছে, ঝাড়খণ্ডের নির্বাচন আছে, বা বিহারের নির্বাচন আছে, সেখানে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়বার সুযোগ পাবে। এবং এইটা হলো কেন? হরিয়ানার নির্বাচনের ফলাফল মানে যখন ওপিনিয়ন পোল, এক্সিট পোল প্রায় প্রত্যেকেই ধরে নিয়েছিল যে বিজেপি হরিয়ানাতে বড় ব্যবধানে হাঁটছে, কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার গড়ে উঠছে, কি ঘটলো, মানে কি কি কারণ হতে পারে যে বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারলো, কংগ্রেস পারলো না? দেখো, পরিষ্কার করে বলতে গেলে কংগ্রেসের অন্তর্বিরোধী একটা প্রধান কারণ। কংগ্রেসের হরিয়ানায় হ্যাঁ, অন্তর্দ্বন্দ্ব। কংগ্রেসের আসন বরাদ্দর সময় থেকেই কংগ্রেসের অন্যতম দলিত নেত্রী কুমারী শৈলজা, তিনি ক্যাম্পেইন থেকে, অর্থাৎ কংগ্রেসের প্রচারের থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন 2 সপ্তাহ। তারপরে রাহুল গান্ধীর অনুরোধে তিনি প্রচারে আসলেও সেইভাবে প্রচার করেননি। দলিত ভোটটা কার্যত কংগ্রেসের যে পাওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু অঙ্কুরে বিনষ্ট হয়, সেখানে বিজেপিতে গেছে অবশ্যই। এবং একই সাথে তোমায় বলছি যে হরিয়ানার মোট ভোটের 25% হলো জাট ভোট। হুড্ডা ওখানকার প্রাক্তন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন, ভূপিন্দর সিং হুড্ডার মানে অন্যতম দাবিদারও ছিলেন মুখ্যমন্ত্রী পদে। এখানে কিন্তু কংগ্রেসের একাধিক নেতৃত্ব, এমনকি পুরনো যারা কংগ্রেসের নেতৃত্ব ছিলেন তারা কিন্তু হুড্ডাকে বিরোধিতা করছিলেন। ফলে কুমারী শৈলজা এবং ভূপিন্দর সিং হুড্ডার যে লড়াই, অন্তর্বিরোধ, সেই বিরোধের কিন্তু সরাসরি ফল এই নির্বাচনের মধ্যে পড়েছে, এবং কংগ্রেসের বিপর্যয়ের পেছনে একটা কারণ অবশ্যই এটা। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো, যে শেষ পর্যন্ত মানে সংগঠন কথা বলে। আমরা যেমন বারবার পশ্চিমবাংলায় বলি যে বিজেপি সংগঠন নেই, আবার ঠিক উল্টো ঘটনাটা গুজরাটে আমরা দেখি, ঠিক হরিয়ানাতে দেখি। বিজেপি আরএসএস এর যে একেবারে লোকাল লেভেলের যে ভিত্তি, তারা কিন্তু
মানে যখন যেই মুহূর্তে ভূপিন্দর সিং হুড্ডা জাট ভোটটাকে সংগঠিত করেছেন, ঠিক উল্টো দিকে কিন্তু মানে দলিত ভোট এবং ওবিসি ভোটকে আরএসএস এর যে সংগঠন আছে তার মাধ্যমে কিন্তু বিজেপি নিজের সপক্ষে আনতে পেরেছে। এবং শেষ মুহূর্তে আমি তোমায় বলবো যে বিজেপি তো একটা মানে গত নির্বাচনে 40টা মাত্র আসন পেয়েছিল, এবার তার থেকে আসন বাড়ালো তারা। এবং যা মানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে 50-এর কাছাকাছি তারা আসন পাচ্ছে, তার মানে 10টা আসন তারা বাড়াচ্ছে, ভোটের পার্সেন্টেজ বাড়াচ্ছে, লোকসভা থেকে তাদের ভালো রেজাল্ট হচ্ছে। এর আরেকটা তৃতীয় যেটা কারণ, যে বিজেপি লাস্ট মুহূর্তে একটা মানে মাস্টার স্ট্রোক দিয়েছিল, যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ ছিল, অ্যান্টি ইনকম্বেন্সি ছিল, সেই মনোহরলাল খাট্টার মনোহরলাল খাট্টারকে শেষ মুহূর্তে তারা সরিয়ে দেন। এই যে শেষ মুহূর্তে মানে বিজেপি অ্যান্টি ইনকম্বেন্সিকে আটকাতে পেরেছে, মানে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে আটকাতে পেরেছে, তার কারণ হলো মনোহরলাল খাট্টারকে সরিয়ে দিয়ে নতুন মুখ্যমন্ত্রী বসানো। এটা আমার মনে হয় এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে যদি বিচার করা হয়, নেতৃত্বের প্রশ্নে বিচার করা হয়, এটা মাস্টার স্ট্রোক ছিল মনোহরলাল খাট্টারকে সরিয়ে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটটাকে কিছুটা মিনিমাইজ করার সুযোগ তারা পেয়েছেন। ফলে সংগঠন এক, 2 নম্বর হলো মানে অমিত শাহ নরেন্দ্র মোদীর নেতৃত্ব, 3 নম্বর হলো যে মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ ছিল তাকে নির্বাচনের আগে সরিয়ে দেওয়া। এবং উল্টো দিকে যদি দেখি কংগ্রেস দলের অন্তর্বিরোধ, তীব্র অন্তর্বিরোধ, এই সবগুলোকে কিন্তু বিজেপি তার মতন করে ব্যবহার করতে পেরেছে। এবং হরিয়ানায় তৃতীয়বারের জন্য ক্ষমতা তৈরি করা, আমি তোমায় বলছি হিন্দি হার্টল্যান্ডে বিজেপি যে অপ্রতিরোধ্য, এবং সরকার গঠনের প্রশ্নে বিজেপি যে হিন্দি হিন্দি বলয়ে এখনো যে প্রধান শক্তি, সেটা কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠিত হলো। তৃতীয়বার ক্ষমতায় আসা কিন্তু হরিয়ানার মতন রাজ্যে কিন্তু বিরাট কঠিন কাজ। এবং একই সাথে আমি তোমায় বলবো, লোকসভা নির্বাচনের পরে ইন্ডিয়া জোট নিয়ে যে ভাবনা চিন্তা, অ্যাজ ইফ যেন ইন্ডিয়া জোট ক্ষমতায় চলে আসছে এরকম একটা ভাব ছিল, এই হরিয়ানা নির্বাচনের যে ফলাফল বিজেপির পক্ষে গেল, এই ভাবনা কিন্তু সরে দাঁড়াবে। অর্থাৎ এবং এই ইন্ডিয়া জোটের মানে শরিকদের মধ্যে আমার মনে হয় যে অনৈক্যের চেহারা উঠে আসতে পারে। এবং একই সাথে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে, কারণ একেবারে নিশ্চিত একটা রাজ্য যেখানে মনে করা হচ্ছিল যে কংগ্রেস সরকার গঠন করবে, সেখানে তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় ফিরে আসা, কিন্তু মানে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে। হুড্ডার ভূপিন্দর সিং হুড্ডা যিনি মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের হরিয়ানার অতীতে, তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে। এবং একই সাথে দলিত নিয়ে, অর্থাৎ দলিত ভোট ব্যাংকটাকে কংগ্রেস নিজের সপক্ষে রাখতে পারছে না, সারা ভারতবর্ষে দলিতদের নিয়ে কিন্তু একটা নেতিবাচক প্রভাব কিন্তু কংগ্রেসের উপর পড়বে। জম্মু কাশ্মীরে 370 ধারা বিলোপের পর একদম প্রথম নির্বাচন হলো, তারপরেই দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে বিজেপি অনেকটাই বেশি, যেটা আশা করা যায়নি, এক্সিট পুলকে মিথ্যে করে। একেবারে মানে আমি তোমায় বলছি যে জম্মু কাশ্মীরে ভোটের যদি প্যাটার্ন দেখি, তাহলে দু ধরনের প্যাটার্ন দেখতে পাচ্ছি। 370 ধারা বিলোপ হওয়ার পরে যে ডিলিমিটেশন হয়েছে, তাতে কাশ্মীর পেয়েছে 47টা আসন, জম্মু পেয়েছে 43টা আসন। 47টা আসনে যে ভোট হয়েছে কাশ্মীর উপত্যকায়, সেখানে 96% মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন ভোটার। এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে এনসিএ মানে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস যে জোটটা হয়েছিল, সেটা ডেডলি একটা অ্যালায়েন্স হয়েছিল, তারা কিন্তু যথেষ্ট ফল মানে উপত্যকায় করেছে, কাশ্মীর উপত্যকায় করেছে। কিন্তু 43টা যে আসন জম্মু ডিভিশনে রয়েছে, সেখানে হিন্দু প্রধান এলাকাগুলোতে কিন্তু বিজেপি অপ্রতিরোধ্য। অর্থাৎ জম্মু কাশ্মীরের নির্বাচনের যে ফলাফল এসছে, ডেফিনেটলি এনসি এবং কংগ্রেস এগিয়ে, সরকার তারাই গঠন করবেন। কিন্তু বিজেপি হিন্দুদের মধ্যে যে এখনো, বিশেষ করে জম্মুর হিন্দুদের মধ্যে যে অপ্রতিরোধ্য, এই নির্বাচনের ফলাফল থেকে কিন্তু স্পষ্ট ধরা পড়ছে।